আজকে আমাদের পড়ার বিষয় জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জিনতত্ত্ব ও বিবর্তন এই অধ্যায়টি। দেখো, জিনতত্ত্ব বিবর্তন পড়তে হলে তোমাদের প্রথমেই জানতে হবে বংশগতি কি। বংশগতি বলতে বোঝায় যে প্রক্রিয়ায় পিতামাতার আকার আকৃতি, চেহারা, দেহের গঠন প্রকৃতি, শারীরবৃত্ত, আচরণ ইত্যাদি নানাবিধ বৈশিষ্ট্য বংশানুক্রমে তাদের সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। কারণ কি বোঝানো গেল? যে প্রক্রিয়ায় পিতামাতার বিভিন্ন বৈশিষ্ট্য সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয় সেটা তাকেই বলা হয় বংশগতি। দেখো, বংশগতির তাহলে এই জিনতত্ত্ব বলতে কি বোঝায়? দেখো, জিনতত্ত্ব দেখো, জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কাজ এবং বংশ পরস্পরের সঞ্চারণের ধরন ও ফলাফল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয় তাকে বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব বা জেনেটিক্স বলে। তাহলে কি জিনের গঠন, তারপর জিন কিভাবে এক বংশ থেকে অন্য বংশে বৈশিষ্ট্যগুলো বহন করে সেইটা জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে তোমার বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব। দেখো, এই জেনেটিক শব্দটি সর্বপ্রথম প্রচলন করেন কে? উইলিয়াম বেটসন। তোমাদের এই লেকচারের যে দাগান অংশগুলো আছে সেগুলো থেকে নৈবিত্তিকের জন্য হয়ে যাবে। আচ্ছা, আলাদা করে নৈবিত্তিকের জন্য এখান থেকে আর কিছু পড়তে হবে না, তোমরা বেশি বেশি এই দাগান অংশগুলোই পড়বে। দেখো, তাহলে এখানে কি বললাম? জেনেটিক শব্দটি সর্বপ্রথম প্রচলন করছে উইলিয়াম বেটসন। আর তোমার জিন তত্ত্বের জনক বলা হয় গ্রেগর জন মেন্ডেলকে। জিন তত্ত্বের জনক গ্রেগর জন মেন্ডেল একজন অস্ট্রিয়াবাসী ছিলেন। এই অস্ট্রিয়াবাসীটা মানে গ্রেগর জন মেন্ডেল কোন দেশের অধিবাসী ছিলেন এটা তোমার একবার মেডিকেলে আসছে, মেডিকেলের প্রশ্ন। তারপরে দীর্ঘ 7 বছর বিভিন্ন মটরশুটির উপর গবেষণা চালিয়ে তিনি বংশগতির দুটো সূত্র প্রবর্তন করেন। তার সূত্রগুলোকে মেন্ডেলের সূত্র বা মেন্ডেলিজম বলে আখ্যায়িত করা হয়। দেখো, মেন্ডেল কত প্রকার মটরশুটি নিয়ে গবেষণা করেছিল? তা হলো 34 প্রকার। দেখো, বছরের কঠিন ও শ্রমসাধ্য পরীক্ষা শেষে তিনি বংশগতির দুটি সূত্র আবিষ্কার করেন। তার সমস্ত পরীক্ষা তিনি ব্রুনো ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে জমা দেন। আপাত দৃষ্টিতে অতি সাধারণ এই পরীক্ষার গুরুত্ব ঊনবিংশ শতাব্দীর কেউ উপলব্ধি করতে পারেনি। মানে সে যখন সূত্র দুইটা প্রকাশ করছিল কেউ তার গুরুত্বটা উপলব্ধি করতে পারে নাই। কিন্তু 1884 সালের 6 জানুয়ারি তার সূত্রগুলো প্রতিষ্ঠা লাভের অনেক আগেই মেন্ডেল মৃত্যুবরণ করেন। দেখো, তার মৃত্যুর 16 বছর পর 1900 সালে ভিন্ন দেশের 3 বিজ্ঞানী পৃথকভাবে কিন্তু একই সময়ে মেন্ডেলের গবেষণার পুনরাবিষ্কার করেন। তাহলে এই জায়গায় কি হলো? মেন্ডেল দুইটা সূত্র তোমার আবিষ্কার করছিল, কিন্তু সেই সময় সেটার গুরুত্ব কেউ উপলব্ধি করতে পারে নাই। তার মৃত্যুর পর 3 জন বিজ্ঞানী আলাদা আলাদাভাবে সেই একই পরীক্ষার ফলাফল আবিষ্কার করে। তখন তারপরে মানে তোমার ওই মেন্ডেল যে সূত্র দুইটা আবিষ্কার করছিল তার গুরুত্ব সবাই বুঝতে পারে। তাহলে যখন মেন্ডেলের সূত্র দুইটা গুরুত্ব সবাই বুঝতে পারে তখন কিন্তু মেন্ডেল আর জীবিত ছিল না। আর মেন্ডেল যেহেতু সবার ফার্স্টে তোমার এই সূত্র দুইটা দিয়েছিল তাই মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলে অভিহিত করা হয়। তাহলে প্রশ্ন আসে, বংশগতিবিদ্যার জনককে? মেন্ডেল। দেখো, এখান থেকে দরকার নাই। তারপরে এই যে মেন্ডেল মটর গাছ নিয়ে গবেষণা করার কারণ। মেন্ডেল যে দুইটা গবেষণা করেছিল সেই দুইটা গবেষণা ছিল মটর গাছ নিয়ে। তাহলে মটর গাছ কিসের জন্য নেওয়া হয়েছিল? তার কারণ ছিল মটর গাছ ছিল একবর্ষজীবী, এর আয়ুষ্কাল ছিল অল্প, মানে এটা স্বল্প স্থায়ী। তারপর মটর ফুল ছিল উভয়লিঙ্গ, মটর ফুল স্বপরাগী। দেখো, তারপরে মটর গাছের বহু প্রকরণ উপস্থিত, আর মেন্ডেলের ফলে সৃষ্ট বংশধরগুলো উর্বর হয়। আচ্ছা, এইগুলো খুব যে গুরুত্বপূর্ণ তা না, কিন্তু নৈবিত্তিক অনেক সময় বহু নির্বাচনীতে আসতে পারে। দেখো, এইগুলো মনে রাখবে। মটর গাছ বেছে নেওয়ার কারণ কি ছিল? মটর গাছ ছিল একবর্ষজীবী, এর আয়ুষ্কাল ছিল অল্প, এটি উভয়লিঙ্গ ছিল, মটর ফুল স্বপরাগী ছিল, এর বহু প্রকরণ উপস্থিত, এটি একটি উর্বর উদ্ভিদ। ঠিক আছে, এটা ঠিক আছে, এই পর্যন্তই। তারপর তোমাদের জানতে হবে, এই এখন থেকে তোমাদের যে অংশটুকু পড়াবো এইটুকু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, জিনতত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দের ব্যাখ্যা।
এই অধ্যায় পড়তে গেলে এখন যে শব্দগুলো পড়বে এই শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। এই শব্দগুলো ভালো করে মনে রাখতে হবে। ফ্যাক্টর বা জিন ডিএনএ অণুর একটি খণ্ডাংশ যা জীবের বংশগতির মৌলিক ভৌত কার্যিক একক এবং এক বংশ থেকে বংশান্তরে জীবের বৈশিষ্ট্য বহন করে। তাহলে জিন কি? জিন হলো জীবের বংশগতির মৌলিক একক যা বংশান্তরে মানে এক বংশ থেকে অন্য বংশে জীবের বৈশিষ্ট্য বহন করে। তারপর দেখো লোকাস কি, এটাও আসে, এটাও ইম্পর্টেন্ট। ক্রোমোজোমের জিনের নির্দিষ্ট স্থানের নাম লোকাস। আচ্ছা, ক্রোমোজোমের তো অনেকগুলো অংশ থাকে। আচ্ছা, ক্রোমোজোমের ভিতরে জিনও থাকে। ক্রোমোজোমের যে স্থানটাতে জিন থাকে সেই নির্দিষ্ট স্থানটার নাম হচ্ছে লোকাস। দেখো, অ্যালিল বা অ্যালিলোমর্ফ সমসংস্থ ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন জোড়ার একটিকে অপরটির অ্যালিল বলে। দেখো, একটা ক্রোমোজোমে তো আর একটা জিন থাকে না, অসংখ্য জিন থাকে। সেই তোমার লোকাসে, ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার দুইটা যদি জিন থাকে তাহলে তার একটিকে অপরটির অ্যালিল বলে, অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলে। যেমন অ্যালিল দুটি কিরকম হয় দেখো, সমধর্মী হয় আবার হলো বিষমধর্মী হয়। দেখো এখন হোমোজাইগাস কি? হোমোজাইগাস, হেটারোজাইগাস। দেখো, কোন জীবের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি সমপ্রকৃতির হলে, দেখো কোন জীবের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল কি ছিল? সমসমস্ত ক্রোমোজোমের লোকাসে অবস্থিত জিন জোড়ার একটিকে অপরটির অ্যালিল বলে। তাহলে তাহলে এখানে জিন জোড়া বলা হয়েছে কিন্তু। তাহলে দেখো আচ্ছা, ঠিক আছে। সমস্ত ক্রোমোজোম জোড়ে নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন জোড়াকে একটিকে অপরটির অ্যালিল বলে। তাহলে হোমোজাইগাস কি? দেখো, ওই অ্যালিল দুইটি যদি সমপ্রকৃতির হয়, আগে যে অ্যালিলটা বললো এটা, কোনো জীবের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি যদি সমপ্রকৃতির হয়, দেখো এখানে বিবি আছে, এখানে স্মল বি আছে, তাহলে দুইটা তো সমপ্রকৃতির হলে তাকে বলা হয় হোমোজাইগাস। আর হেটারোজাইগাস কি? দুইটা অ্যালিল দুটি অসমপ্রকৃতির হবে, মানে একটা যদি টি থাকে আর একটা স্মল টি, এরকম অসমত হলে অসমত হবে, অসম প্রকৃতির হবে। আচ্ছা, হেটারোজাইগাস বুঝলা। হোমোজাইগাস কি? সমপ্রকৃতির, হেটারোজাইগাস ভিন্ন প্রকৃতির। হোমো শব্দ সবসময় মনে রাখবা, হোমো মানে একই, আর হেটারো মানে কি? ভিন্ন। এখন প্রকট বৈশিষ্ট্য দেখো, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ হোমোজাইগাস জীবে সংকরায়ন ঘটালে F1 জনিত সৃষ্ট হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। এখন এইখানে দেখো কি বলছে, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ হোমোজাইগাস জীবে সংকরণ ঘটালে F1 জনিত সৃষ্ট হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। এখন দেখো, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ হোমোজাইগাস জীবে, বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ দেখো হোমোজাইগাস। আচ্ছা, এখানে দেওয়া আছে বৈশিষ্ট্য হোমোজাইগাস জীবে। দেখো হোমোজাইগাস জীবে এখানে কি দিছে? ক্যাপিটাল টি স্মল টি, বা এটা স্মল টি, এটা কি তোমার হোমোজাইগাস অবস্থায় আছে। সংকরণ ঘটালে F1 জনিত সৃষ্ট হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। দেখো এইখানে বলছে F1 জনিতে লম্বা ও খাটো উভয় ধরনের বৈশিষ্ট্যের জন্য একটি করে জিন থাকলেও শুধুমাত্র লম্বা বৈশিষ্ট্যই প্রকাশ পাবে, এজন্য বৈশিষ্ট্যটিও প্রকট হয়। দেখো এই জায়গায় যদি তোমাদের একটু সমস্যা হয় তাহলে চিন্তার কারণ নাই, আমি তোমাদের একটু পরে এটা আবার দেখাই দিতেছি। দেখো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এখানে প্রকট বৈশিষ্ট্য কি বললো? তোমার মনে করো অ্যালিল দুইটা, একটা অ্যালিল আছে ক্যাপিটাল টি, একটা আছে স্মল টি। এই দুইটা যদি, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, যদি এই দুইটা পাশাপাশি থাকে, মনে করো এইটাই পাশাপাশি যদি থাকে, এখন তোমার সবসময় মনে রাখবা ক্যাপিটাল টি এইটা হলো তোমার সবসময় প্রকট। ক্যাপিটাল যে অক্ষরগুলো থাকবে সেগুলো সবসময় প্রকট। আর ক্যাপিটাল টি যদি একটা লম্বা উদ্ভিদ চিন্তা করো, আর স্মল টি যদি একটা খাটো উদ্ভিদ চিন্তা করো, তাহলে তুমি দেখো এইখানে কি আছে, একটা লম্বা উদ্ভিদের তোমার জিন আছে, আবার একটা খাটো উদ্ভিদের জিন আছে, কিন্তু এই উদ্ভিদটার ক্ষেত্রে তোমার কি হবে?
লম্বা না খাটো, এটা লম্বা হবে। এই লম্বা হলো কিসের জন্য? তোমার এইখানে প্রকট বৈশিষ্ট্যটাই ছিল হলো তোমার এই যে লম্বা হওয়ার জিন, ক্যাপিটাল টিটা প্রকট হওয়ার কারণে এই জীবটা হবে লম্বা। অতএব মোটর গ্যাসের লম্বা বৈশিষ্ট্যটি প্রকট। এটা তোমার মেন্ডেলের প্রথম সূত্র একবার পড়লে পরে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো তারপরে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি বলছে? এইটার মতো তোমার একটা বৈশিষ্ট্য কি প্রকাশ পেলো, আরেকটা তোমার প্রকাশ পেল না। তাহলে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পেল না সেইটাই তোমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তারপর ফিনোটাইপ। দেখো জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলে। ফিনোটাইপ বলতে তাহলে কি বোঝাবে? দেখো তোমার এই যদি ক্যাপিটাল টি স্মল টি হয়, এটা যদি একটা লম্বা উদ্ভিদ হয়, সেটা তো আমরা বাইরে থেকে দেখতে পারতেছি। এই যে বৈশিষ্ট্যটা আমরা বাহ্যিক লক্ষণ, মানে আমরা বাইরে থেকে যেটা দেখতে পাই সেটা হলো তোমার ফিনোটাইপ। আর জিনোটাইপ কি? মানে জিনোটাইপ তোমার জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগল। জিন যুগল বলতে কি বোঝায়? তোমার একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, এইটা তো আর আমরা দেখতে পারতেছি না, এটা আমরা ধরে নিতেছি, এটা তো জীবের ভিতরে আছে। এই যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পারতেছি না, জীবের লক্ষণ নিয়ন্ত্রণ করতেছে কিন্তু ভিতরে সুপ্ত অবস্থায় আছে, সেইটা হলো তোমার জিনোটাইপ। ঠিক আছে? তাহলে দেখো প্যারেন্টাল জেনারেশন বা অপত্য বংশ, এটা বলতে আবার কি বোঝায়? দেখো কোনো ক্রসে ব্যবহৃত পিতামাতাকে প্যারেন্টাল জেনারেশন বা P1 বলে। আচ্ছা তুমি যদি মনে করো একটা খাটো উদ্ভিদ আর একটা লম্বা উদ্ভিদ দুইটার ভিতরে ক্রস করাও, তাহলে তোমার এই খাটো উদ্ভিদ আর যে লম্বা উদ্ভিদ আছে এই দুইটাই তোমার প্যারেন্টাল জেনারেশন বা অপত্য বংশ। আর এইটার ফলে মানে ক্রস করানোর ফলে F1 জনিত যে সন্তান সন্ততির মধ্যে যে এটা সৃষ্টি হবে, মানে F1 জনিত যে জিনোটাইপ বা বৈশিষ্ট্যটা সৃষ্টি হবে সেটা হয়ে যাবে তোমার F2 জনু। তাহলে প্যারেন্টাল জেনারেশন কি? মানে খাটো উদ্ভিদ আর লম্বা উদ্ভিদের মধ্যে যদি ক্রস ঘটানো হয় তাহলে এই দুইটাই তোমার প্যারেন্টাল জেনারেশন বা অপত্য বংশ। দেখো এখন এক সংকর বা মনোহাইব্রিড ক্রস বলতে কি বোঝায়? যদি জীবের এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে ক্রস ঘটানো হয় তাহলে তাকে এক সংকর বা মনোহাইব্রিড ক্রস বলে। যেমন এক জোড়া বলতে কি বোঝায়? যেমন কালো বাদামি বর্ণের গিনিপিগ নিয়ে যদি তোমার একটা ক্রস করাও, এখানে কোন কয়টা বৈশিষ্ট্য আছে? কালো আর বাদামি দুইটাই। আর দ্বিসংকর বা ডাইহাইব্রিড এই ক্ষেত্রে কি জীবের দুইটি বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে সংকরণ করা হয়। যেমন কালো বর্ণ ও ছোট লোম একটা একজোড়া বৈশিষ্ট্য, আর বাদামি লোম আর বাদামি বর্ণ ও লম্বা লোম তাহলে দুইটা। তাহলে দেখো এইখানে ছিল মনোহাইব্রিড বা এক সংকরের ক্ষেত্রে এক জোড়া বৈশিষ্ট্য, আর দ্বিসংকরের ক্ষেত্রে দুই জোড়া বৈশিষ্ট্য, কালো বর্ণ ছোট লোম, বাদামি বর্ণ লম্বা লোম। আচ্ছা ঠিক আছে, দেখো দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস গেল। এখন তোমার টেস্ট ক্রস, ব্যাক ক্রস, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই দুইটা তোমার মেন্ডেলের প্রথম সূত্র পড়ানোর পরে তারপরে দেখাই দেবো। দেখো তাও একবার একটু পড়ে যাই। দেখো F1 বা F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য সেগুলোকে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে সংকরণ বা ক্রস। F1 বা F2 জনুর, এখন এইটাও তো তোমাদের জানতে হবে F1 জনু কি, F2 জনু কি, সেটার জন্য মেন্ডেলের প্রথম সূত্র আছে, ওইটা একবার দেখলে পরে ক্লিয়ার হয়ে যাবে। আর 19-এও তো এইগুলা ছিল, যদিও অনেকদিন আগে পড়ছে, এখন মনে নাও থাকতে পারে, আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে F1 বা F2 জনের বংশধরগুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য তোমার যে ক্রস করা হয় মাতৃবংশের সাথে যে ক্রসটা করানো হয় সেটা হলো টেস্ট ক্রস। আর ব্যাক ক্রস বলতে কি বোঝায়? F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ বা মাতৃবংশীয় এক সদস্যের মধ্যে সংকর হয়। দেখো এটা শুধুমাত্র F1 জনুর ক্ষেত্রে ব্যাক ক্রসটা, আর টেস্ট ক্রসটা F1 F2 দুইটার ক্ষেত্রে প্রযোজ্য। আর জিনোম কি? দেখো জীবের একটি জননকোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টি। জননকোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকেই বলা হয় তোমার জিনোম। এইটা মনে রাখবা, জীবের একটি ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টি হলো জিনোম। ঠিক আছে? আচ্ছা মেন্ডেলের সূত্রটা আমি পরবর্তী লেকচারে করব। দেখো এই শব্দগুলো একটু ক্লিয়ার হয়েছে নাকি সবাই একটু দেখো, আর হলো বইতে দিকে একবার একটু সবাই পড়ে ফেলবে আর কি। আর এখনো যদি ক্লিয়ার না হয়ে থাকে সমস্যা, চিন্তা করবো না, যে পরে যে আমরা শব্দগুলো, পরের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো এই শব্দগুলো বারবার ইউজ হবে, আর তখন দেখবে ক্লিয়ার হয়ে যাবে আর কি।
ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক।